ভাবুন তো, আপনি একজন পুলিশ কর্মকর্তা। একটি ব্যাংকের বাইরে দাঁড়িয়ে আছেন। ভেতরে বন্দুকধারী ডাকাত। জিম্মি রয়েছে ২৩ জন মানুষ। টেলিভিশনে লাইভ সম্প্রচার করছে। পুরো দেশ তাকিয়ে আছে সেই ব্যাংকের দিকে। আপনি বিশ্বাস করছেন ডাকাতরা এখনো ভেতরেই আছে। কিন্তু সত্যিটা কি? সত্যিটা হলো, যাদের ধরার জন্য শত শত পুলিশ ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করছিল, তারা অনেক আগেই কোটি কোটি টাকা, ডলার সম্পদ নিয়ে মাটির নিচে একটি গোপন সুড়ঙ্গ দিয়ে পালিয়ে গেছে। এটি কোনো হলিউড বা বলিউডের সিনেমার গল্প নয়, এটি বাস্তব ঘটনা। ২০২৬ সালে ১৩ জানুয়ারি আর্জেন্টিনায় সংঘটিত হওয়া সেই বিখ্যাত শতাব্দীর ব্যাংক ডাকাতি। আজকের ভিডিওতে আমরা জানব এই পরিকল্পনা কে করেছিল, কিভাবে ২ বছর ধরে প্রস্তুতি নেওয়া হয়েছিল, কিভাবে শত শত পুলিশকে বোকা বানানো হয়েছিল, আর শেষ পর্যন্ত কিভাবে এই ডাকাতদের পতন হয়েছিল। চলুন শুরু করা যাক। এই গল্পের কেন্দ্রে রয়েছে ফার্নান্দো আরাউজো। ছোটবেলা থেকেই তিনি সাধারণ মানুষের মতো ছিলেন না। বন্ধুরা যখন ফুটবল খেলত, তিনি ঘন্টার পর ঘন্টা বসে ধাঁধা সমাধান করতেন। তিনি মানুষের মনস্তত্ত্ব নিয়ে ভাবতেন নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতা নিয়ে। তিনি বিশ্বাস করতেন মানুষের শক্তির চেয়ে তার বুদ্ধি অনেক বেশি শক্তিশালী। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে তার মাথায় একটি প্রশ্ন ঘুরতে থাকে: পৃথিবীর সবচেয়ে নিখুঁত ব্যাংক ডাকাতি কি সম্ভব? এমন একটি ডাকাতি যেখানে কেউ মারা যাবে না, কোনো গুলিবর্ষণ হবে না, কোনো ডাকাতরা সফল হবে। এই চিন্তা ধীরে ধীরে তার জীবনের সবচেয়ে বড় প্রকল্পে পরিণত করে। কোন ব্যাংকে টার্গেট করা হবে, এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে শুরু করেন আরাউজো। অনেক পর্যবেক্ষণের পর তার নজরে পড়ে আর্জেন্টিনার ধনী এলাকা আকাসুসোর ব্যাংক রিও শাখার দিকে, যেখানে বহু ধনী ব্যক্তি সেফ ডিপোজিট বক্সে গয়না, নগদ অর্থ ও মূল্যবান সম্পদ রাখতেন। ব্যাংকটি ছিল নিরাপদ, কিন্তু আরাউজো একটি জিনিস খেয়াল করলেন: প্রত্যেক নিরাপত্তা ব্যবস্থায় একটি দুর্বলতা থাকে, প্রয়োজন শুধু সেটি খুঁজে বের করা। এরপর শুরু হয় দীর্ঘ পর্যবেক্ষণ। দিনের পর দিন, সপ্তাহের পর সপ্তাহ, মাসের পর মাস তারা ব্যাংকের সামনে বসে থাকত। সে কখন আসে, কে কখন বের হয়, নিরাপত্তারক্ষী কতবার টহল দেয়, কর্মচারীরা কোথায় যায়, সব কিছু লেখা হতো। তারা আশেপাশের রাস্তায় মানচিত্র তৈরি করে, ড্রেনেজ লাইনের অবস্থান খুঁজে বের করে, এমনকি এলাকার নর্দমা ব্যবস্থার নকশাও সংগ্রহ করে। একদিন আরাউজোর মাথায় একটি আইডিয়া আসে: যদি ডাকাতরা সামনের দরজা দিয়ে না বের হয়, যদি তারা মাটির নিচ দিয়ে অদৃশ্য হয়ে যায়। এই চিন্তা থেকে জন্ম নেয় সুড়ঙ্গ পরিকল্পনা। তারা ব্যাংকের আশেপাশে একটি জায়গা ভাড়া নেয়, যেখানে গোপনে কাজ শুরু হয়। মাসের পর মাস ধরে অত্যন্ত সতর্কতার সঙ্গে, কেউ যেন কোনো শব্দ না শুনতে পায়, কেউ যেন সন্দেহ না করে। প্রতিটি ইঞ্চি মাটি খুঁড়তে হয়েছে পরিকল্পনা করে, কারণ সামান্য ভুল মানেই পুরো পরিকল্পনার ধ্বংস। একজন মানুষ একা এত বড় অপারেশন করতে পারে না, তাই আরাউজো নিজের মতো দক্ষ কয়েকজন লোককে বেছে নেয়। কেউ ছিল তালা ভাঙার বিশেষজ্ঞ, কেউ ছিল যান্ত্রিক কাজে দক্ষ, কেউ ছিল নিরাপত্তা রক্ষা অভিজ্ঞ। দলের সবাইকে একটি বিষয় পরিষ্কার করে দেওয়া হয়েছিল: কোনো হত্যা নয়, কোনো অপ্রয়োজনীয় সহিংসতা নয়। তাদের লক্ষ্য ছিল টাকা, রক্তপাত। ২০০৬ সালের ১২ জানুয়ারি দলটি শেষবারের মতো পরিকল্পনা পর্যালোচনা করে। সবার মনে উত্তেজনা, ভয়, অনিশ্চয়তা। ২ বছরের পরিশ্রম, পরের দিনই জানা যাবে তারা ইতিহাস সৃষ্টি করবে নাকি জেলে যাবে। সেই রাতে অনেকেই ঘুমাতে পারেনি, কারণ তারা জানত পরদিন তাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন। ১৩ জানুয়ারি শুক্রবার দুপুর, ব্যাংকের ভেতরে স্বাভাবিক কাজ চলছে। মানুষ টাকা তুলছে, জমা দিচ্ছে,
হঠাৎ কয়েকজন ব্যক্তি ভেতরে প্রবেশ করে। মুহূর্তের মধ্যে পরিস্থিতি বদলে যায়। তারা নিজেদের পরিচয় প্রকাশ করে, ব্যাংক নিয়ন্ত্রণে নিয়ে নেয়, কর্মচারী ও গ্রাহকদের জিম্মি করে। সঙ্গে সঙ্গে পুলিশকে খবর দেওয়া হয়। খবর ছড়িয়ে পড়তে বেশি সময় লাগেনি। সংবাদ মাধ্যম হাজির হয়, টেলিভিশনের ক্যামেরা চলে আসে, হেলিকপ্টার আকাশে উঠতে থাকে। পুলিশ পুরো এলাকা ঘিরে ফেলে, শত শত অফিসার মোতায়েন করা হয়। সবাই একটি জিনিস ভাবছিল, ডাকাতরা এখনো ব্যাংকের ভেতরে, কিন্তু বাস্তবতা ছিল সম্পূর্ণ ভিন্ন। ডাকাতরা ইচ্ছাকৃতভাবে সময় নষ্ট করছিল। তারা আলোচনার ভান করছিল, কখনো জানালায় দেখা দিচ্ছিল, কখনো আবার অদৃশ্য হয়ে যাচ্ছিল। পুলিশ ভেবেছিল তারা ভেতরে অবস্থান করছে। আসলে এটাই ছিল পরিকল্পনার অংশ। যতক্ষণ পুলিশ উপরে ব্যস্ত থাকবে, ততক্ষণ নিচে লুটপাট চলবে। ব্যাংকের সবচেয়ে মূল্যবান অংশ ছিল সেফ ডিপোজিট এলাকা, যেখানে ধনী ব্যক্তিদের গয়না, স্বর্ণ, হীরা, নগদ অর্থ, সম্পূর্ণ নথি রাখা ছিল। ডাকাতরা একের পর এক বক্স খুলতে শুরু করে, যা পায় সব সংগ্রহ করে, ব্যাগ ভরে, কন্টেইনার ভরে। তাদের সামনে তখন কোটি কোটি ডলারের সম্পদ। অবশেষে সময় আসে পালানোর। সব মূল্যবান জিনিস সংগ্রহ করা হয়। তারপর তারা ব্যাংকের নিচের গোপন পথ দিয়ে নেমে যায়, সুড়ঙ্গ পেরিয়ে ড্রেনেজ লাইনে প্রবেশ করে, সেখান থেকে ছোট্ট নৌকা ব্যবহার করে পালিয়ে যায়। আর উপরে উপরে পুলিশ তখনও অপেক্ষমান। তারা জানেই না তাদের জন্য অপেক্ষা করছে, তারা আগেই চলে গেছেন। ঘন্টার পর ঘন্টা বিশেষ বাহিনী ব্যাংকে ঢোকে। প্রতিটি কক্ষ তল্লাশি করা হয়, কিন্তু কোনো ডাকাত নেই, একজনও নেই। সবাই হতবাক। এ যেন জাদু, এ যেন মানুষ হাওয়ায় মিলিয়ে গেছে। পরে তদন্তকারী কর্মকর্তা গোপন পথ আবিষ্কার করে। তখন তারা বুঝতে পারে তারা ইতিহাসের সবচেয়ে চতুর ডাকাতির শিকার হয়েছে। তদন্ত অনুযায়ী প্রায় 18 থেকে 20 মিলিয়ন ডলারের সমপরিমাণ সম্পদ লুট হয়েছিল। তবে প্রকৃত পরিমাণ আরও বেশি হতে পারে বলে অনেকের ধারণা, কারণ অনেক মূল্যবান গয়নার সঠিক হিসাব কখনো পাওয়া যায়নি। এত নিখুঁত পরিকল্পনার পরও শেষ পর্যন্ত তারা একটি জিনিস ভুলে গিয়েছিল, মানুষের আবেগ। দলের একজন সদস্যের পারিবারিক সমস্যা শুরু হয়। তার স্ত্রী ক্ষুব্ধ হয়ে পুলিশের কাছে তথ্য দেন। এই একটি ভুল পুরো অপারেশন ধ্বংস করে দেয়। পুলিশ একের পর এক সূত্র খুঁজে পায়, তদন্ত এগোতে থাকে। অবশেষে সদস্যদের শনাক্ত করা হয়, গ্রেফতার শুরু হয়, দেশ জুড়ে আলোড়ন সৃষ্টি হয়। মানুষ অবাক হয়ে দেখে, যাদের সবাই সিনেমার চরিত্র ভাবছিল, তারা বাস্তব মানুষ। আজও আর্জেন্টিনায় এই ঘটনাকে শতাব্দীর ডাকাতি বলা হয়, কারণ এখানে শুধু টাকা চুরি হয়নি, এখানে বুদ্ধি, ধৈর্য, পরিকল্পনা এবং মনস্তিষ্ক ব্যবহার করে এমন এক অপরাধ সংঘটিত হয়েছিল যা ইতিহাসের বিরল। 2 বছরের প্রস্তুতি, এক গোপন সুড়ঙ্গ, শত শত পুলিশ, কোটি কোটি ডলারের সম্পদ, আর একদল মানুষ যারা ভেবেছিল তারা নিখুঁত অপরাধ করে পার পেয়ে যাবে। কিন্তু শেষ পর্যন্ত একটি ছোট্ট ভুল তাদের ইতিহাসের পাতায় স্থান করে দিল। আপনি ভাবলে অবাক হবেন, যে ব্যক্তি ফার্নান্ডো এই ডাকাতির ঘটনা ঘটিয়েছে, সে আসলে একজন শিল্পকলা ব্যক্তি ছিলেন। সে ছোট্ট একটি কাজ করতেন। দারিদ্রতা তাকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত টাচ করত। দেখেন কত সুন্দরভাবে সে পরিকল্পনা করেছিল এই দারিদ্রতা থেকে বাঁচার জন্য। আসলে একজন মানুষ যখন দরিদ্র হয়ে যায়, হতদরিদ্র হয়ে যায়, যখন তার কাছে কোনো টাকা থাকে না, তখন তার কাছে কোনো ধর্ম থাকে না। এটাই হলো বাস্তব সত্য কথা। একজন পুরুষের দাম কিসে বলুন তো? একজন পুরুষের দাম হলো টাকায়। যতক্ষণ পর্যন্ত ওই পুরুষের কাছে টাকা থাকবে, ততক্ষণ পর্যন্ত তার দাম থাকবে। টাকা থাকবে না,
ওই পুরুষেরও দাম সমাজে থাকবে না। এইটাই মানুষ বুঝতে চায় না। এই জন্যই এই ফার্নান্ডো সে চিন্তা করেছিল যে আমি হতদরিদ্র ছিলাম, আমার বাবা হতদরিদ্র ছিল, আমি এই ব্যাংক ডাকাতির মাধ্যমে নিজে স্বাবলম্বী হব এবং এই ব্যাংক ডাকাতি আমি এমনভাবে করব যে পুলিশও যেন এটার গন্ধ পর্যন্ত না পায়, পুলিশে যেন বুঝতে না পারে এদিকে ওনারা টহল দিচ্ছেন, ঘিরে রেখেছেন, আর ওইদিকে সবকিছু লুট করা হচ্ছিল। কিন্তু আজব করা বিষয় হলো যে এই ফার্নান্ডোর দল তারা পুলিশের কাছে একটি খাবার চেয়েছিল, তা হলো পিৎজা। এই পিৎজা খাবার খেয়ে যতক্ষণ পর্যন্ত রেস্কিউ টিম ভিতরে চলে গিয়েছিল, তারা পিৎজা খেয়ে সুড়ঙ্গ দিয়ে পালিয়ে চলে গিয়েছিল। আসলে আজকের ঘটনা আপনার কাছে কেমন লাগলো? এটা একটি বাস্তব ঘটনা। এইরকম বাস্তবমুখী ঘটনা পেতে আপনারা আমাদের চ্যানেলটি অবশ্যই লাইক, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ছোট্ট একটি কমেন্ট করে যাবেন। ধন্যবাদ।